তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে পৌঁছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খোঁজ। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। ভূমিকম্পে সারা দেশে নিহত 10, নরসিংদীতে 2 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত। শীঘ্রই রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা, বলছে রাজু। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে বললেন রিজভী। দেশের নিরাপত্তায় সরকারকে মনোযোগ দেওয়ার আহ্বান। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে ট্রাম্পের আল্টিমেটাম, প্রস্তাবনায় পুতিনের সাধুবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শেরিং টবগে। এ সময় ভূমিকম্পে বাংলাদেশে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভুটান প্রধানমন্ত্রী। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন শেরিং টবগে। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তার সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় সহ 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:30টার দিকে সাভারের বাইপালে 3.3 মাত্রার মৃদু কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র। এদিকে শুক্রবারে ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে 10 জনের মৃত্যু হয়। নরসিংদীতে এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছে, আহত শতাধিক। ভূমিকম্পে নরসিংদীতে 2 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন আফরিন পপি। ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল চাপায় বাবা ছেলে সহ 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। আহতরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 57 জন এন্ট্রি হয়েছে, চিকিৎসা নিয়েছে ভূমিকম্পের পরে। ব্যাপক ক্ষতি হয়েছে নরসিংদীতে, শত শত মানুষ আহত হয়েছে নরসিংদীতে। ছাদের দেয়াল ভেঙে দেলোয়ার সাহেবের ছেলে উমর এবং তার মেয়ে তাসপিয়া, এই 3 জনের একজনের ঠ্যাঙে এবং 2 জনের মাথায় ওয়াল ভেঙে পড়ে। আমার বিল্ডিং এর রেলিং ভেঙে গেছে, ভেঙে লোকজন আহত হয়েছে। হাসপাতালেও মানে উপচে পড়া ভিড়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জরুরি ভিত্তিতে পরিদর্শন করেছে প্রশাসন। নিহতদের দাফন কাফনের জন্য প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা করে চেক প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত আমরা খোঁজ খবর নিচ্ছি এবং সকল দপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল, সবার সাথে আমরা সমন্বয় করে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। সর্বশেষ 5 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। অনেকগুলো ভবনে ফাটল ধরছে। 5 জন মারা গেছে। প্রত্যেকের পরিবারকে দাফন কাফনের জন্য সহযোগিতা হিসেবে 25,000 করে 1,25,000 টাকা চেক দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকায় একটি বাড়ির সীমানা দেওয়াল ধসে ফাতেমা নামের 10 মাস বয়সী এক শিশু মারা যায়। শিশুটির মা কুলসুম বেগমও আহত হন। গাজীপুরের শ্রীপুরে কারখানার বহুতল ভবন থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত 150 জন শ্রমিক আহত হন। তাদের গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লায় পোশাক কারখানার নারী শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত 80 জন শ্রমিক আহত হয়ে 2টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভূমিকম্পে ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ তাড়াহুড়া করে বের হতে গিয়ে সারা দেশে আহত হয়েছেন শতাধিক মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে জেলা প্রশাসকের মন্তব্য কি, বিস্তারিত জানাবেন। মুক্তি, আসলে আপনি জানেন যে গতকাল কিন্তু শরণখোলা
বৃহৎ যে ভূমিকম্প সেটা কিন্তু গতকালকে অনুভূত হয়েছে। আমরা জানি নরসিংদী এর উৎপত্তিস্থল কিন্তু নরসিংদীর মাধবদীতে। তো মাধবদীতে বড় ধরনের তেমন ক্ষতি না হলেও নরসিংদীর বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ক্ষতি হয়েছে। এর মধ্যে দেখতে পেয়েছি নরসিংদী, আমি এখন রয়েছে নরসিংদী পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে ভূমিধস হয়েছে, এখানে মাটি ফাটল ধরেছে এবং সাদিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমরা কিন্তু দেখেছি সকাল থেকে কিন্তু নরসিংদী ঢাকার থেকে ভূতত্ত্ব বিষয়কের একটি টিম কিন্তু এসেছে। তারা কিন্তু এটা ক্ষতিপূরণ নির্ণয় করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিষয় সাবেক অধ্যাপকের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের এমনটাই জানিয়েছে যে আসলে যে কারণ নির্ণয়ের জন্য তারা এসেছে এবং কি কারণে এটা হয়েছে এটা নির্ণয়ের চেষ্টা করছে এবং তাদের এখান থেকে আলামত সংগ্রহ করছে। তাছাড়া কিন্তু আমি জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু নরসিংদীতে কিন্তু যে 5 জনের মতো নিহত হয়েছে এমন তথ্য কিন্তু আমার জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এর মধ্যে কিন্তু নরসিংদী শিবপুরে 1 জন এবং নরসিংদী পলাশে 2 জন এবং নরসিংদীতে গাবতলীতে বাবা ছেলে নিহত হয়েছে। আসলে এখনো পর্যন্ত অর্ধশতাধিকের উপরে আহত রয়েছে এবং এখন কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি যদি দেখাই নরসিংদী পলাশে কিন্তু একটি ভবনও হেলে পড়েছে এবং নরসিংদীতে বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তাছাড়া কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু এটা ছাড়াও কিন্তু পাশে একটি ডেইরি ফার্ম রয়েছে, সেই ডেইরি ফার্মও কিন্তু আমরা দেখেছি যে মাটি ফাটল দেখা দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মাটি ডেবে গিয়েছে। এখানে কিন্তু ঘর রয়েছে, ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমিকম্পের যে তাণ্ডবটা সেখানে কিন্তু এখানে তার নজির কিন্তু রেখে গিয়েছে, সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুক্তি, আসলে আমি আপনাকে যদি বলি এটার যে আতঙ্কটা, যে এই আতঙ্ক তো এখনো মানুষের মধ্যে বিরাজ করছে। তাছাড়া আমি নরসিংদী জেলা প্রশাসনের একটি টিমও কিন্তু এখানে কিন্তু এসেছে এবং তারা কিন্তু এটার কারণ নির্ণয়ের চেষ্টা করছে। তাছাড়া মুক্তি, যদি আমি আপনাকে জানিয়ে রাখি নরসিংদী জেলা প্রশাসন থেকে কিন্তু আপনার কন্ট্রোলার রুম চালু করা হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং দুর্যোগ মোকাবেলার ক্ষতিগ্রস্ত তথ্য নিতে কিন্তু তাৎক্ষণিক টিম চালু রাখা হয়েছে। তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে, এমনটা কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের জানানো হয়েছে। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে। মুক্তি। রেজাউল, আপনাকে ধন্যবাদ। শীঘ্রই রাজধানী ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজুক চেয়ারম্যান রেজাউল ইসলাম। তিনি বলেন, পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পের রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। 7 দিনের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে ভবনটিকে সিলগালা করার নির্দেশ দেন তিনি। রাজুক চেয়ারম্যান জানান, রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে 142টি ভবন ভূমিকম্প ঝুঁকিতে আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পুরান ঢাকার কসাইটুলি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এসইউ সেলিম। সেলিম, ভূমিকম্পে গতকাল সারা দেশে তীব্র ঝাঁকুনির পর এই মুহূর্তে পুরান ঢাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে রাজুক চেয়ারম্যানের মন্তব্য কি জানাবেন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাজধানী সহ সারা দেশে যে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছে, প্রত্যক্ষদর্শী সহ অন্যরা বলছেন যে আসলে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এবং এই ভূমিকম্পে রাজধানীতে বিশেষ করে যারা উঁচু ভবনগুলোতে ছিল তারা কিন্তু তীব্র ঝাঁকুনি অনুভব করেছে এবং নিচতলা যারা ছিল তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল এবং কেউ কিন্তু ঘরে থাকতে পারছিল না ভূমিকম্পের ঝাঁকুনিতে। এর প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে রাজধানী সহ সারা দেশে কিন্তু অনেকগুলো ভবন ধসে পড়েছে এবং ভবনের রেলিং ধসে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার আরমানি টোলার কসাইটুলিতে, যেখানে একটি ভবনের রেলিং পড়ে 3 জন ঘটনাস্থলে নিহত হয়েছিল। আপনি আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছিলেন এটি একটি মাংসের দোকান এবং এই বিল্ডিংয়ের নিচে কিন্তু এই মাংসের দোকানটি অবস্থিত। এখানে কিন্তু যারা নিহত হয়েছিলেন তারা সেই সময় এসেছিলেন এখানে মাংস কেনার জন্য এবং তারা এখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানো অবস্থায় কিন্তু যে ভবনটি পেছনে দেখতে পাচ্ছেন সেটির 5 তলার যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি ভেঙে পড়ে এবং ভেঙে তাদের মাথার উপর সরাসরি আঘাত করার কারণে কিন্তু তারা সবাই গুরুতর আহত হয়। তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু 3 জনকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং অনেকে কিন্তু আহত হয়েছে। এছাড়াও আমরা পুরো রাজধানীতে দেখেছি যে আপনি দেখছেন যে ভবনটি, সেই ভবনের 5 তলার রেলিংটি যেটি ভেঙে পড়েছিল, এখানে কিন্তু আমরা দেখেছি যে সকালে রাজুক চেয়ারম্যান এসেছিলেন এবং তার একটি প্রতিনিধি দলও এসেছিলেন, তার সাথে বিশেষজ্ঞ দল। তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে বিল্ডিংটি অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং তারা বলছেন যে আসলে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিশেষজ্ঞরা কিন্তু অনেক বছর ধরে কিন্তু সতর্ক করে আসছেন। তারা বলছেন যে ঢাকায় কিন্তু 90% বিল্ডিং কোড অনুযায়ী নির্মাণ করা হয়নি। বিশেষ করে পুরান ঢাকার যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আইন মেনে
করা হয়নি এবং সেগুলো জরাজীর্ণ যে ভবনগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু এখনও সেই অবস্থায় তারা উঁচু করার চেষ্টা করেছে এবং সে কারণে কিন্তু ঝুঁকিও অনেক বেড়েছে। সেই ঝুঁকির মধ্যে আমরা দেখেছি গতকালকে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পরে এখনও কিন্তু মানুষের মধ্যে সে আতঙ্কই বিরাজ করছে এবং তারা কিন্তু এই ঘটনাস্থলের আশপাশে এখনও প্রচুর পরিমাণ ভিড় করছেন এবং আমরা দেখছি যে যারা এখানে নিহত হয়েছিলেন তাদের পরিবার পরিজনও কিন্তু এসেছিলেন এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার। তো পাশাপাশি যে ভবনগুলো রয়েছে সেগুলো আজকে রাজুক এসেছেন, যদিও বিষয়টি গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে পর্যবেক্ষণ করা হচ্ছিল, নানা সময় নানা মন্তব্য করা হচ্ছিল, মতামত দেওয়া হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে, কিন্তু পরিবর্তন আসলে কিছুই সাধিত হয়নি। এবং আপনি দেখছেন যে পুরন ঢাকার যে ভবনটির রেলিং ধসে পড়েছিল সেটির এই যে গলি, সেই গলির মধ্যেই কিন্তু আমরা দেখছি যে এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করছেন এবং আপনি জানেন যে গলিগুলো কিন্তু খুবই সরু এবং এখানে আগুন লাগা সহ যে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ কিন্তু সহজে আসলে এখান থেকে এক্সিট করা বা বের হওয়ার খুব একটা সুযোগ পান না এবং সে কারণেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আসলে রাজধানীতে খালি জায়গার প্রয়োজন, বিশেষ করে যে দুর্ঘটনা বা ঘটনাগুলো ঘটার পরে মানুষ যে নিরাপদ আশ্রয় যাতে খুঁজে পায় সেই বিষয়ে কিন্তু তারা খালি জায়গা করার অথবা মাঠ অথবা পার্ক করার কথা বলছেন, সেটি কিন্তু পুরন ঢাকায় একেবারে অনুপস্থিত। এবং আমরা দেখছি যে আজকে রাজুক চেয়ারম্যান এসেছেন, তিনি সরকারের উচ্চ মহলে কথা বলবেন বিষয়গুলো নিয়ে, তারা কিন্তু সরকারের কাছে আহ্বান জানাবেন এবং এলাকার মানুষও কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিষয়গুলো নিয়ে অনেকে নানা রকম কথা বলছে, ড্যাপের নকশা করা হয়েছে, কোনো কিছুতেই কিন্তু যে জায়গাগুলো খালি করার কথা অথবা যে সড়কগুলো প্রশস্ত করার কথা সেগুলো কিন্তু করা হয়নি, অথবা জরাজীর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলার কথা সেগুলো কিন্তু ভাঙা হয়নি। তো এর মধ্য দিয়ে আসলে রাজধানীবাসী নগরবাসী কিন্তু এই ঝুঁকির মধ্যেই তাদের নগর জীবনে বসবাস করছেন এবং তারা ঝুঁকি নিয়েই কিন্তু প্রতিনিয়ত চলাচল করছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে কিংবা আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু আবারও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এবং সেই ভূমিকম্প বড় ধরনের কোনো ভূমিকম্পে কিন্তু ঢাকা মৃত্যুপুরীতে পরিণত হবে বলে তারা বারবার সতর্ক করছেন। সেই হিসেবে আসলে সরকারের কাছে এলাকাবাসীও দাবি জানিয়েছেন যে আসলে আপনি জানেন যে নগর পরিকল্পনাবিদরা যে বিষয়টি বলেন যে প্রতি 500 গজের মধ্যে কিন্তু প্রত্যেক মানুষের জন্য একটি খালি মাঠ অথবা পার্ক থাকার কথা, সেটি কিন্তু একেবারেই নেই। তো সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য নগর অঞ্চল পরিকল্পনাবিদরা যে বিষয়গুলোর কথা বলছেন, তারা বলছেন যে সেই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। তো মুক্তি এই ছিল পুরান ঢাকার আরমানিটোলা থেকে আমার কাছে ভূমিকম্পের সবশেষ তথ্য। ধন্যবাদ সেলিম আপনাকে। আর যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সন্ত্রাসীদের আধিপত্য বেড়ে যাওয়ার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাসহ নানা বিশৃঙ্খলা হচ্ছে। সকালে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দেশের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এ সময় ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ জানিয়ে এই জন্য রাজুক এবং পতিত সরকারের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন রমজানের আগেই নির্বাচন হবে, আমার বিশ্বাস সরকার এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন, অস্থিতিশীলতা তৈরি করার অনেক প্রচেষ্টা করবে পরাজিত শক্তিরা বিভিন্নভাবে। তো সেইটাকে দমন করা দায়িত্ব তো সরকার, সব কিছু করেই জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা দায়িত্ব হচ্ছে সরকারের। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করতে না পারলে দেশের 1/3 ভূমি সমুদ্রের নিচে ডুবে যাওয়ার আশঙ্কা জানিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ বিপর্যয় চলতে থাকলে একসময় দেশের মানচিত্র পাল্টে যেতে পারে। দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের রাজনীতিটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে প্রচলিত ধারাকে ভেঙে নতুন ধারা প্রতিষ্ঠিত করতে কিন্তু ব্যাপক সামাজিক সমর্থন লাগবে। এই ব্যাপক সামাজিক সমর্থনের পক্ষে একটা বড় বাধা হচ্ছে অনাবশ্যক নেতিবাচক প্রচারণা। একটা জিনিস খেয়াল করবেন, সমাজের সকলকে এখানে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়। সকল ইতিবাচক শক্তিকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করেন তখনই নেতিবাচকতা টিকে থাকা সহজ হয়ে যায়।
৩০ বছর পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরকে কাস্টমস হাউস ঘোষণা করল সরকার। তাতে খুশি আমদানি ও রপ্তানিকারক C&F এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। ফলে বছরে অন্তত 10,000 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আগামী 2 মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন হবে বলে আশা বন্দর সংশ্লিষ্টদের। আব্দুল জলিলের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রতিষ্ঠার 3 দশক পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় খুশি আমদানি ও রপ্তানিকারক C&F এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। প্রায় 60টি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও শুল্কায়ন হতো মাত্র 30 থেকে 35টি পণ্য। এখন এই বন্দর দিয়ে বিভিন্ন গাড়ির পার্টস, কেমিক্যাল, সিরামিক, হার্ডওয়্যার, গার্মেন্টস, ফেব্রিক্স সহ আরও অনেক পণ্য আমদানি রপ্তানি হবে। কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। কাস্টম এটা ঘোষণা করেছে যে আমাদের গাড়িগুলো ঢুকলেই আমাদের সব দিক থেকে ভালো হবে। আমরা শ্রমিক যারা আছে আমরা কাজবাজ করে যাই, আমাদের দিনে বড় আমাদের ভালোভাবে চলবে। পণ্যগুলো ভোমরা দিয়ে যদি ঢোকে আরো 12-14 গুণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় দেশে আমদানি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব আসবে, আশা এই C&F নেতার। এই কাস্টম কমিশনার হাউস হওয়ায় ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, এখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সরকারি রাজস্ব, আমাদের ব্যবসায়ীদের ধারণা 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ প্রতি বছর এখানে আসবে। কাস্টমস হাউস ঘোষণায় ব্যবসায়ীদের 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনায় যেতে হবে না। এটি সাতক্ষীরাবাসীর জন্য আশীর্বাদ বলে মনে করেন কাস্টমসের এই কর্মকর্তা। আমাদের যে কোনো একটা ফাইল নিয়ে খুলনা শহরে প্রায় এখান থেকে 80 কিলো দূরে প্রতিনিয়ত দৌড়াতে হতো, সেটাই এইখানে বসেই এটা পাবে। আর বন্দরের সীমাবদ্ধতার জন্য আমরা অনেক পণ্য ঢুকাতে পারতাম না। এখন কমিশনার থাকায় এই ফ্যাসিলিটিগুলো থাকবে না, অনেক পণ্যই অবাধে ঢুকবে, শুল্কায়ন হবে, শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস পাবে। সাতক্ষীরাবাসীর জন্য একটা আশীর্বাদ হিসাবে দেখা দেবে, এটা আমার বিশ্বাস। ভোমরা LC স্টেশনের যাত্রা শুরু হয় 1996 সালের 15ই মে। তবে 2009 সালে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কৃষকরা। শীত নামার আগে এইসব সবজি বাজারে উঠানো হবে বলে আশা তাদের। তাই বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। আর কৃষকদের সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। তারিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। এখানকার মাটি সবজি চাষে উপযুক্ত হওয়ায় প্রতি বছরই বাড়ছে সবজির আবাদ। বর্তমানে জেলার প্রায় সব এলাকাতেই লাউ, করলা, মূলা, ফুলকপি, সিম, শালগম সহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের এই সময় আগাম সবজির চাহিদা বেশি থাকায় খুচরা ও পাইকারি বাজারে দাম ভালো পাওয়ার আশা চাষিদের। এখন একটা বাইন দেশে শীতের সিজনে এটা একটু আশা করা যায়। তবে আগাম সবজি চাষ লাভজনক হলেও প্রতি বছর দাম বাড়ছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরি সহ কৃষি পণ্যের বলে অভিযোগ কৃষকদের। আগে ছিল 15 টাকা 20 টাকা, এখন লাগছে 8 টাকা 10 টাকা। এতে আমার লস। অন্য ক্ষেত্রে সব প্রোডাক্টের দাম বেশি। এইগুলো যদি সরকার একটু চোখ দিত বা সিন্ডিকেট বন্ধ করতো, তাহলে আমরা চাষিরা আরো সমস্ত কম খরচে বেশি লাভবান হওয়া পারতাম। নিরাপদ সবজি চাষে নিয়মিত কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা জানালেন, চলতি বছর সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জন হবে। লক্ষ্যমাত্রা অবশ্যই হয়তো পৌঁছাতে সক্ষম হব, মানে কোনো জমি যাতে পতিত না থাকে। যেখানে সুযোগ আছে সেখানে এই শীতকালীন সবজি চাষ করবে এবং সুষম সার ব্যবহার করবে এবং যতটুকু সম্ভব রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে জৈবিক পদ্ধতিতে যদি আমরা উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা নিরাপদ সবজি উৎপাদন হবে। এবছর জেলায় প্রায় 8,500 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। শীতকালে সবজির দাম কমবে এটাই প্রত্যাশা, কিন্তু চট্টগ্রামের চিত্রটা ঠিক উল্টো। সরবরাহ কম আর সেই সুযোগে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। মাছ মুরগিতেও অস্থিরতা, যদিও ডিমের বাজার আছে কিছুটা স্বস্তি। মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি।
শীতের এই সময়টাতে বাজারে সবজি সরবরাহ বেশি থাকলেও উল্টো চিত্র বন্দরনগরী চট্টগ্রামের বাজারগুলোতে। ভোরের বাজারে সবজির ঝুড়ি যেমন কম, তেমনি বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন, পাহাড়ি এলাকায় উৎপাদন কম, সেই সাথে পরিবহন ব্যয়ও বেড়েছে। তাই প্রায় সব ধরনের সবজিতে দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি। তবে ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল, আর মাছের সরবরাহ ঠিক থাকলেও ব্যবসায়ীরা বলছেন দাম কিছুটা কমেছে। সাগরের অন্য অন্য মাছ সবগুলো মাছই একদম দাম অনেক কমে গেছে। ডিমের দাম যেভাবে ছিল এ সপ্তাহে একই রকমই আছে, আমদানি অ্যাভেলেবেল। 160 টাকা 200 টাকা ছিল না ফুলকপি, এখন 100 টাকা চলে আসছে। আস্তে আস্তে দাম আরো কমবে, সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আস্তে আস্তে কমে যাবে। ভোক্তাদের অভিযোগ, বাজারে গিয়ে সেই কম দামের দেখা মিলছে না। মুরগির বাজারেও সামান্য স্বস্তি। ব্রয়লার মুরগির দাম কমেছে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম কমছে। পারম 165 টাকা আর সোনালী মুরগির 270 টাকা। যেভাবে সরবরাহ আছে সেভাবে কিন্তু দামটা কমে নাই। তারও স্বনির্ভর যে দাম আসা দরকার, যাতে ভোক্তা ক্রেতারা যাতে আরও স্বনির্ভর যে মাছগুলো ওনারা নিতে পারে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের হইলে নাগালের মধ্যে নাই। এখন শীত আসছে, এখন নতুন জিনিস পাওয়ার কথা, নতুন জিনিস আসলে নতুনভাবে আমাদের দামটা ভালো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছি না। সবজির বাজার তো অনেক গরম, যা ক্রয় ক্ষমতার বাইরে। এখন তো সবজির দাম কমার কথা, কিন্তু সেই অনুপাতে কমতেছে না। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের অভিযোগ মূল্য নিয়ন্ত্রণের অভাব। একদিকে জ্বালানির দাম ও পরিবহন ব্যয়ের অজুহাত, অন্যদিকে বাজারে মনিটরিংয়ের ঘাটতি, দুয়ের চাপে কাবু সাধারণ ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।